4 ফার্স্ট কোয়েশ্চেন বলছে 1 বছর পরে আসল ও সুদ আসলের অনুপাত 10:12 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে আমাদের এখানে আসল আর সুদ আসল দুটোই বলে দিয়েছে, জানতে চেয়েছে যে বার্ষিক শতকরা সুদের হারটা কত। 2 মার্কসের কোয়েশ্চেন প্রপার লিখে সলভ করতে হবে। তো আমি এখানে ধরে নেব যে অনুপাতটা দিয়েছে সেই অনুপাতটা ধরে আসল আর সুদ আসলটা ধরি। আসল ও সুদ আসল যথাক্রমে 10:12 আছে, তো 10x টাকা, 12x টাকা। তাহলে আসল আর সুদ আসল দুটো আমরা পেয়ে গেলাম এখানে 10x আর 12x। তাহলে এখান থেকে খুব সহজে সুদটা বের করতে পারবো। অতএব সুদ সমান সমান সুদ আসল থেকে আসলটা মাইনাস করলে সুদ পাওয়া যাবে। তো সেই ধরুন খুব সহজে আমরা এখানে সুদ পেয়ে গেলাম 2x টাকা। আর প্রশ্ন এখানে বলে দিয়েছে 1 বছর পরে, সুতরাং সময়টাও আমরা জানি 1 বছর। আমাদের জানতে হবে যে বার্ষিক শতকরা সুদের হারটা কত। তো খুব সিম্পলভাবে আমরা করব। আমরা জানি যে সুদের হার সমান সমান কি হয়, সুদের হার সমান সমান হয় সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল বা মূলধন ইন্টু সময়, যেটা বছরে। তো এই সূত্রতে আমরা মানগুলো বসালে খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাব। সবার ফার্স্টে আসি সুদ, যেটা আমরা বের করেছি 2x টাকা ইন্টু 100। তারপর নিচে আসছে আসল। আসলটা আমরা জানি কি, ফার্স্টে আমরা ধরে নিয়েছি 10x টাকা। আর বছর, বছর হচ্ছে সময়, যেটা আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে 1 বছর। তাহলে যেহেতু এটা সুদের হার, তাই পার্সেন্টেজ চিহ্ন বসে পাশে, ক্যালকুলেশন করা যায়। এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, 0 0 ক্যান্সেল হচ্ছে, তবে আমাদের এখানে পড়ে থাকছে 2 × 10 অর্থাৎ 20%। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে সুদের হার কত, সেটা আমরা বের করে ফেললাম। সুদের হার হচ্ছে 20%। তাহলে এই ছিল ফার্স্ট কোয়েশ্চেনটা। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে কিছু টাকা n বছরে দ্বিগুণ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি হারে, তাহলে কত বছরে সেটা 4 গুণ হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা এখানে আমাদের প্রয়োজনীয় বাকি ইনফরমেশনগুলো ধরে নেব, যেমন আসল, সুদের হার। তাহলে আমরা ফার্স্টে লিখব ধরি আসল বা মূলধন p টাকা সুদের হার, এখানে চক্রবৃদ্ধি সুদের হার লিখলে বেশি ভালো হয়, কারণ চক্রবৃদ্ধি সুদের সিস্টেম, তো চক্রবৃদ্ধি সুদের হার 8%। তাহলে আমাদের এখানে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, মূলধন আর সুদের হার। এবং তৃতীয় জিনিসটাও একইবারে ধরে নিই, এবং টি বছরে, আমাদের প্রশ্নটা যদি তোমরা দেখো, তাহলে প্রশ্নে কি বলেছে যে n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা সেই কোয়েশ্চেন অ্যান্সার অ্যাকর্ডিং লিখে দিই যে এবং টি বছরে সবৃদ্ধিমূল 4 গুণ হবে, সমূল চক্রবৃদ্ধি 4 গুণ হয়। এতে কি হলো, আমাদের পরে আলাদা করে এই টিটাকে ধরার প্রয়োজন পড়বে না। এবার বইয়ের শর্ত মতে ওই টাকার n বছরে টাকাটা পরিমাণটা দ্বিগুণ হয়। তাহলে আমরা বের করব ফার্স্টে p টাকার 8% হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি। p টাকার 8% হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে। তবে আমরা চক্রবৃদ্ধির সুদের ফর্মুলা জানি, আসল ব্র্যাকেটে 1 প্লাস সুদের হার ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার সেই বছরটা বসে, এক্ষেত্রে যেটা n এত।
তাহলে আমরা পেয়ে গেলাম যে 8% হারে n বছরের সমুদ্র চক্রবৃদ্ধি এত টাকা। এবার কোয়েশ্চেন অ্যাকর্ডিং এই টাকার পরিমাণটা কি? এই টাকার পরিমাণটা কোয়েশ্চেনে বলা হয়েছে যে দ্বিগুণ, অর্থাৎ আসলের দ্বিগুণ। তাহলে আমরা এই শর্তে এখানে এমনটা লিখতেই পারি, অতএব পি টাকার, যেহেতু আমরা ধরে নিয়েছি টি বছরে সমুল চক্রবৃদ্ধি 4 গুণ, তাহলে পি টাকার টি% হারে 8% হারে টি বছরে সমুল চক্রবৃদ্ধি তবে কত হচ্ছে? পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। প্রথম শর্তে n বছরে ছিল, ওই জন্য n ছিল পাওয়ার, এবার টি আছে ওই জন্য টি। এবার কোয়েশ্চেন অ্যাকর্ডিং প্রথম যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যা হচ্ছে n বছরের সমুল চক্রবৃদ্ধি। প্রশ্নের অনুসারে সেই পরিমাণটা হচ্ছে আসলে দ্বিগুণ, অর্থাৎ 2p টাকা। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা খুব সহজে একটা শর্ত পাচ্ছি, যেটা হচ্ছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এই p এই সাইডে এলে ডিভাইডেড হবে, অর্থাৎ 2p/p, p ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু পাচ্ছি 2। এই মানটাকে আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। কিভাবে দেখা যায়? যেমনটা প্রথম শর্ত অনুসারে কোয়েশ্চেন অ্যাকর্ডিং আমরা পাচ্ছি এটার মান 2p, ঠিক তেমনই আমাদের ধরে নেওয়ার মান টিটা হিসেবে এই পরিমাণটা, অর্থাৎ টি বছরের সমুল চক্রবৃদ্ধিটা কি হওয়া উচিত? আমরা ধরেছি টি বছরের সমুল চক্রবৃদ্ধি হয় 4 গুণ, তার মানে পি এর 4 গুণ অর্থাৎ 4t, সেটাকে আমরা এখানে ব্যবহার করব। প্রশ্ন মতে আমাদের যে টার্মটা বেরোলো পি ব্র্যাকেটে 1 প্লাস t/100 r/100 হোল টু দি পাওয়ার টি ইকুয়ালস টু 4p, এটা আমাদের হিসেবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু টি এর ভ্যালু বের করা, খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি আছে, এর ভ্যালু কি বেরোচ্ছে? পি এই পক্ষে এলে 4p ডিভাইডেড বাই পি, অর্থাৎ p ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 থাকছে। নেক্সট লাইনে আমি এটা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি, আর এখানে থাকছে 4কে আমি 2 এর স্কোয়ার আকারে লিখতেই পারি। এখান থেকে আমি বলে নিই অঙ্কটা দুটো প্রসেসে করা যেতে পারে। একটা প্রসেস আমি এখানে করছি, বাকিটা নেক্সটে করবো পাশে। 2 এর স্কোয়ার আকারে 4কে লিখতে পারি। এবার 2 এর ভ্যালু আমরা যদি দেখি, তাহলে আমরা অঙ্কে পেয়েছি 2 হচ্ছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এর ভ্যালু। তাহলে এই 2 এর জায়গায় 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n লেখা যেতে পারে, আর যেহেতু বাইরে স্কোয়ার আছে তো হোল টু দি পাওয়ার 2n লেখা যেতে পারে। এবং এখানে তাহলে সেই হিসেবে কি লেখা যেতে পারে? 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। উভয় পক্ষে যেহেতু টার্মটা সমান, নিশ্চয়ই তাদের ঘাতও সমান হবে, তবেই তাদের ভ্যালু সমান, সুতরাং টি ইকুয়ালস টু পাচ্ছি 2n। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে কত বছরে 4 গুণ হবে সমুল চক্রবৃদ্ধি, অ্যান্সারটা হচ্ছে 2n বছরে। আর আমি বললাম যেমনটা যে এরপর রাশিটাকে এখান থেকে অন্য প্রসেসেও করা যেতে পারে। সেই প্রসেসটা হচ্ছিল এরকম, সেক্ষেত্রে এই টার্মটাকে এখানে যেমনটা ছিল তেমনটা এটা ইকুয়ালস টু 4, আর আমাদের একটু এইখানে কাজ করে নিতে হতো। কাজটা হচ্ছিল এরকম, এখানে এই 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 ছিল, উভয় পক্ষে ঘাতটা 1/n করে নিলে 1 প্লাস r/100 এর ভ্যালু আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 1/n। এই ভ্যালুটাকে আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি এইভাবে। এই টার্মটার ভ্যালু যেহেতু 2 টু দি পাওয়ার 1/n, তাহলে এই গোটা টার্মটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার t/n। অপর পক্ষে 4 হচ্ছে 2 এর স্কোয়ার, তো t/n ইকুয়ালস টু 2 এবং t ইকুয়ালস টু 2। তো তোমাদের যে প্রসেসটা পছন্দ সেই হিসেবে করতে পারো। t এর ভ্যালু হচ্ছে 2n, অর্থাৎ উভয় ক্ষেত্রে সেই সময়টা যে সময়ে মূলধনটা 4 গুণ হবে সেটা হচ্ছে 2n। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট, এই হচ্ছে সেকেন্ড অংশ এবং এই হচ্ছে থার্ড অংশ। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ হয়েছিল কত? ঠিক আছে, যেহেতু এখানে সময় উল্লেখ করা নেই, সুতরাং এটা সরল অংশীদারি কারবার, অর্থাৎ এক্ষেত্রে প্রাপ্ত লাভ্যাংশ মূলধনের অনুপাতেই বণ্টিত হবে।
তাহলে আমরা ফার্স্টেই লিখব এই ক্ষেত্রে প্রাপ্ত লাভ্যাংশ এখানে যতটা হবে ও মূলধনের অনুপাত সমান। সুতরাং যেহেতু আমাদের মূলধনের অনুপাত তথা প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত বলে দেওয়া আছে 3:8:5, তো আমরা ধরে নেব, ধরি 3 জন বন্ধুর লাভ্যাংশ যথাক্রমে, অনুপাতটা আছে 3:8:5, তো সেই ধরুন আমরা লিখব 3x টাকা, 8x টাকা, 5x টাকা, এমনটা। তাহলে আমরা এখানে দেখছি অতএব মোট লাভ তো 3 জনের মধ্যে বণ্টিত হয়েছে, তাহলে মোট লাভের পরিমাণটা হচ্ছে 3x প্লাস 8x প্লাস 5x টাকা। তাহলে যোগ করলে কি পাওয়া যাচ্ছে, 8 5 হচ্ছে 13, 13 আর 3 হচ্ছে 16, 16x টাকা হচ্ছে মোট টাকার পরিমাণটা, যেটা আমাদের বের করতে হবে। কিন্তু এখানে x এর ভ্যালুটা বের করা তার জন্য আমাদের আগে প্রয়োজনীয়, আর x এর ভ্যালু বের করার জন্য আমাদের শর্ত আছে এই যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আমরা লিখব অতএব প্রশ্নানুসারে প্রশ্নে বলা হয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে আমরা সেই হিসেবে লিখব প্রশ্ন অনুসারে তৃতীয় ব্যক্তির লাভ যেটা 5x মাইনাস প্রথম ব্যক্তির লাভ অর্থাৎ 3x ইকুয়ালস টু হচ্ছে 60। তাহলে আমরা এখানে খুব সহজে পাচ্ছি 2x ইকুয়ালস টু 60 বা x ইকুয়ালস টু 60 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 30, এমনটা। তাহলে x এর ভ্যালু আমরা যখন এখানে পেয়ে গেছি, সেটাকে ব্যবহার করে খুব সহজে আমরা x এর ভ্যালুকে ব্যবহার করে খুব সহজে আমরা মোট লাভ অর্থাৎ 16xটা পেয়ে যাব। তাহলে চলো বের করা যাক। অতএব মোট লাভ (16 into x) অর্থাৎ 30। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোট লাভ 16 into 3 হচ্ছে 48, তো 480 টাকা। প্রশ্নে যেটা জানতে চেয়েছিল সেটা আমরা সলভ করে ফেললাম। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, এই হচ্ছে সেকেন্ড পার্ট। নেক্সট হচ্ছে 4 নম্বর, বলেছে kx² প্লাস 2x প্লাস 3 k ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান কত? তাহলে আমরা ফার্স্টে সমীকরণটা লিখে নিই। কি বলেছে সমীকরণটা আমাদের বলেছে kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0, যেখানে অবশ্যই k নট ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণ, আমরা কোনো সমীকরণ দেখে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং যোগফল বের করার ফর্মুলা জানি। তাহলে আমরা এখানে লিখব অতএব বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয় অর্থাৎ সমীকরণের বীজদ্বয়, বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এক্ষেত্রে এক্স এর সহগ আছে 2 আর এক্স স্কোয়ারের সহগ আছে k। তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস 2 বাই k। একইভাবে বীজদ্বয়ের গুণফলের মান হচ্ছে c বাই a, অর্থাৎ ধ্রুবক রাশি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে বীজদ্বয়ের গুণফল, এই সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক রাশি আছে 3k আর এক্স স্কোয়ারের সহগ আছে k, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল আমরা পেয়ে গেলাম 3। প্রশ্নে বলা হয়েছে যে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান হলে, তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব প্রশ্নানুসারে
বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান হলে, অর্থাৎ -2/k=3 হলে কে এর ভ্যালু কত? তাহলে সলভ করা যায়। আমরা দেখতে পাচ্ছি -2 = 3k ক্রস মাল্টিপ্লিকেশন করলে, অর্থাৎ k খুব সহজেই পাওয়া যাচ্ছে -2/3। তাহলে সমীকরণে যেটা জানতে চেয়েছিল কোয়েশ্চেনে, যে কে এর মানটা কত সমীকরণ থেকে, তাহলে কে এর মানটা হচ্ছে -2/3। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমাদের অঙ্ক। নেক্সট হচ্ছে 5 নম্বর, এই হচ্ছে কোয়েশ্চেন। তো চলো কোয়েশ্চেনটা টুকে না যাক। একদম অবভিয়াস কোয়েশ্চেন দেখা যাচ্ছে, যে ছোটোবেলা যেমন তোমরা করতে স্কোয়ার রুটে, সে তেমনটাই অঙ্ক। একটা বড় করে স্কোয়ার রুট, তার ভিতর 5 + 11 + 19 + 29 + 49। ওটা এই কোয়েশ্চেনটা একটা ক্লাস 6-এর বাচ্চাকে দিলেও হয়তো করে দিতে পারতো, বাট ঠিক আছে, করা যাক। 5 + √11 + √19 + √29 + √49। √49 আমরা জানি 7, তো এখানে 7 পুট করা যায়। নেক্সটে 5 + √11 + √19 প্লাস এখানে 29 আর 7 হচ্ছে 36, যার স্কোয়ার রুট হবে 6, তো আমি এখানে 6 বসিয়ে নিলাম। 5 + √11 + 19 আর 6 হচ্ছে 25 অ্যাড করলে, যার স্কোয়ার রুট হচ্ছে 5। 5 + 11 আর 5 অ্যাড করলে হচ্ছে 16, যার স্কোয়ার রুট হচ্ছে 4। এই দুটো অ্যাড করলে হচ্ছে 9, যার স্কোয়ার রুট হচ্ছে 3। তাহলে এই ছিল আমাদের এই কোয়েশ্চেনটা, অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেনটা, যার অ্যান্সার বেরোলো 3। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলছে 13 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ফার্স্টে ছবিটা এঁকে নেওয়া যাক। দুটো সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, আর হচ্ছে এটা হচ্ছে অপর একটা বৃত্ত, যারা পরস্পরকে ছেদ করেছে দেখা যাচ্ছে। বৃত্ত দুটোর কেন্দ্র এই দুটো ধরে নিই AB, সাধারণ জায় ধরে নিচ্ছি এটা CD। প্রশ্ন অ্যাকর্ডিং সাধারণ জায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আর বৃত্তগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। তো এখানে AC আর BC দুটোই 13। আমরা কিভাবে বের করব? এখানে প্রশ্নে জানতে চেয়েছে যে A আর B এর মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা কিভাবে বের করব কোয়েশ্চেনের অ্যান্সারটা, সেটা নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমরা A থেকে BC এর উপর AD লম্ব আঁকবো, একইভাবে B থেকে লম্ব আঁকলেও, আমি ছবিটা একটু টেরা করার জন্য এমনটা হয়েছে, B থেকে লম্ব আঁকলেও সেটা D বিন্দুতেই স্পর্শ করবে, কারণ বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জায়গায় সমদ্বিখণ্ডিত করে। সুতরাং যদি আমি A কেন্দ্র থেকে লম্ব আঁকি, সেই লম্বটাও CD কে সমদ্বিখণ্ডিত করবে, আবার B কেন্দ্র থেকে লম্ব আঁকলে সেটাও CD কে সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং কমন পয়েন্ট হবে D, এবং AB হবে একটা রেখাংশ, সরল রেখাংশ। সেখান থেকে আমরা AD এবং BDর ভ্যালু খুব সহজে বের করে নিতে পারবো। ইনফ্যাক্ট যেহেতু দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, সুতরাং একটার A থেকে D এর দূরত্ব যা হবে ঠিক তাই দূরত্ব হবে B থেকে D এরও। তো আমরা তারপর সেই দুটো যোগফল থেকে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। তাহলে ফার্স্টে যা যা লিখতে হবে একদম প্রপার লিখে করতে হবে, 2 মার্কসের কোয়েশ্চেন। ফার্স্টে আমরা লিখব, ধরি A, B হলো বৃত্ত দুটির কেন্দ্র, এবং CD হলো সাধারণ জ্যা। তারপর A ও B থেকে C
সিডি এর উপর এডি ও বিডি, অবশ্যই এখানে যথাক্রমে লিখে দেবে, যথাক্রমে এডি ও বিডি লম্ব অঙ্কন করা হলো। এমনটা, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ডি হলো বিসি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু? কারণ বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, আর যেহেতু এখানে দুটো বৃত্তের কেন্দ্র থেকে এই লম্বটা সিডি জ্যায়ের উপর, সরি এই পয়েন্টের নাম ডি না দিয়ে অন্য কিছু দিতে হবে, সাপোজ ই দিয়ে দিচ্ছি এক্ষেত্রে, তাহলে সিডি জ্যায়ের উপর এডি ও বিডি না হয় এই ও বিই হবে, লম্ব অঙ্কন করা হলো। এবং ডি হলো, তা না হয় এখানে হবে ই হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে আশা করি আর কনফিউশন থাকছে না কারো, আমি ডিটাকে দুবার নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছিল। যাই হোক, তাহলে আমাদের এখন ত্রিভুজ এসিই বা ত্রিভুজ বিসিই থেকে এই আর বিই দূরত্বটা বের করব। কিভাবে দেখা যায়? সমকোণী ত্রিভুজ এসিই এর সিই সমান সমান, সরি আমাদের এখানে এইটা লাগবে, আর সিই হচ্ছে কি সম্পূর্ণ জ্যায়ের অর্ধেকটা, তাই না? তাহলে খুব সহজে আমরা এখানে করতে পারি এই সমান সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে বের করা যায় এসির ভ্যালুর দৈর্ঘ্য কত। এসি হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, আর সিই হচ্ছে সম্পূর্ণ জ্যায়ের অর্ধেক। সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে সিই হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার, এত সেমি। তাহলে সলভ করা যায়। 13 এর স্কোয়ার হচ্ছে 169, আর 10 বাই 2 অর্থাৎ 5 এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে আমরা এখানে পাচ্ছি অতএব 144 অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এখানে চাইলে তোমরা লিখতে পারো একইভাবে, কারণ এই দুটো ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, সুতরাং এই যার দৈর্ঘ্য হবে বিইর দৈর্ঘ্য তাই হবে। কারণ বিইর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লিখবো বি সমান সমান রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার, আর মানটা আগের মতোই এসি আর বিসি দুটো দৈর্ঘ্য সমান হওয়ার দরুন এখানেও 12ই বেরোবে। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারবো যে অতএব এ বি সমান সমান এই প্লাস বিই, অর্থাৎ 12 প্লাস 12 সেন্টিমিটার 24 সেন্টিমিটার। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল বৃত্ত দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, সেটা আমরা বের করে ফেললাম। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও, এই হচ্ছে ফার্স্ট পার্ট, এই হচ্ছে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফাইনাল পার্ট। নেক্সট হচ্ছে 7 নাম্বার। একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, তাই বলেছে। ঠিক আছে, সবার ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই। 7 নাম্বার, একটা বৃত্তে দুটো জ্যা বলা হয়েছে, তো এটা হচ্ছে আমাদের বৃত্ত, আর দুটো জ্যা হচ্ছে ধরে নিই এমন একটা আর এমন একটা, কারণ কমন একটা পয়েন্ট আছে। তাহলে হচ্ছে এবি আর এসি এই দুটো হচ্ছে আমার বৃত্তের জ্যা, আর বলা হয়েছে যে এবি 4 সেন্টিমিটার আর এসি 3 সেন্টিমিটার। প্রশ্নে জানতে চেয়েছে যে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত, আর এরা দুজন পরস্পর লম্ব আছে, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি। সবার ফার্স্টে বিসিটাকে যুক্ত করব, আর কিভাবে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বের করব চলো আলোচনা করা যাক। ফার্স্ট ব্যাপার হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, আর আমরা জানি বৃত্তের মধ্যে শুধুমাত্র অর্ধবৃত্তস্থ কোণই 90 ডিগ্রি হয়, যদি সেটা পরিধিস্থ কোণ হয়। তাহলে নিশ্চয়ই এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা অর্ধবৃত্তস্থ কোণ তখনই সম্ভব হবে যখন বিসিটা বৃত্তের ব্যাস হবে। আর এই সমকোণী ত্রিভুজের
অতিভুজের দৈর্ঘ্য আমরা খুব সহজে অন্য দুটো বাহুর দৈর্ঘ্য জানা থাকায় বের করতে পারবো। আর অতিভুজটা বৃত্তের ব্যাস হওয়ার দরুন তার ব্যাসার্ধ নিশ্চয়ই তার অর্ধেক হবে, সুতরাং আমরা খুব সহজে বৃত্তটার ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে এই যে বি কমা সি বিন্দু যুক্ত করা হলো। এখানে আমরা লিখব যেহেতু কোণ বিএসি 90 ডিগ্রি, অতএব বিসি বৃত্তটির একটি ব্যাস। ব্র্যাকেটে লিখতে পারো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে আশা করি শর্তটা বুঝতে কারো অসুবিধা হলো না। তাহলে এবার আমরা লিখব সমকোণী ত্রিভুজ এবিসি এর বিসি সমান সমান রুট ওভার, একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি অতিভুজ সমান সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখানে সেই হিসেবে কি পাচ্ছি, বিসি সমান সমান পাচ্ছি 4 এর স্কয়ার প্লাস 3 স্কয়ার, এত সেন্টিমিটার। তাহলে কত পাওয়া যাচ্ছে দেখা যাক। 4 এর স্কয়ার হচ্ছে 16, 3 স্কয়ার হচ্ছে 9, 16 প্লাস 9 হচ্ছে 25, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য আমরা খুব সহজে এখানে পেয়ে গেলাম। আর প্রশ্নে চেয়েছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমরা লিখব অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ফাইভ বাই 2 সেন্টিমিটার, অর্থাৎ 2.5 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট, এই হচ্ছে সেকেন্ড পার্ট, আর এই হচ্ছে আমাদের ফাইনাল পার্ট। নেক্সট হচ্ছে 8 নাম্বার কোয়েশ্চেন। বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসিডি 100 ডিগ্রি, এবিডি 70 ডিগ্রি, এডিবি এর মান নির্ণয় করো। সবার ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। প্রশ্নে বলা হচ্ছে এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত, আর এই হচ্ছে তার মধ্যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে বিসিডি 100 ডিগ্রি, বিসিডি হচ্ছে 100 ডিগ্রি, আর বলা হয়েছে এবিডি 70 ডিগ্রি, এবিডি অর্থাৎ এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। আর জানতে চেয়েছে প্রশ্নে যে এডিবি কোণের ভ্যালু কত, অর্থাৎ এই কোশ্চেনটা এই কোণটার মান জানতে চেয়েছে। একদম সিম্পল ম্যাথ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, সুতরাং এটা 100 হলে এটা আমরা পেয়ে যাচ্ছি 80 ডিগ্রি। আর একটা ত্রিভুজে দুটো কোণের মান জানা থাকলে তৃতীয় কোণটা তো অনায়াসেই পাওয়া যায়। তো এই ক্ষেত্রে খুব অঙ্কটা সোজা, আমরা সোজাভাবে সলভ করবো। সবার ফার্স্টে আমরা এখানে লিখব ডিএবি প্লাস বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, ব্র্যাকেটে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হওয়ার দরুন এটা প্লাস এটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে ডিএবির ভ্যালুটা আমরা জানি না, কিন্তু বিএসির ভ্যালুটা জানি 100 ডিগ্রি। তাহলে সেখান থেকে খুব সহজে আমরা ডিএবির ভ্যালুটা পাচ্ছি। কোণ ডিএবি ইকুয়ালস টু 180 মাইনাস 100, কারণ
এইদিকে প্লাস আছে, ডান পক্ষে গেলে মাইনাস হবে, আর এখান থেকে খুব সহজে আমরা ডিএবি কোণটার ভ্যালু পেয়ে যাচ্ছি 80 ডিগ্রি। এবার আমরা লিখতেই পারি ত্রিভুজ ABDA কোণ ADB ইকুয়ালস টু 180 মাইনাস, আমরা জানি ত্রিভুজের একটি কোণের মান 180 থেকে অপর দুটো কোণের সমষ্টির বিয়োগফল, অর্থাৎ কোণ ABD প্লাস কোণ DAB। এতে খুব অনায়াসে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 180 মাইনাস ব্র্যাকেটে ADBর ভ্যালু ফার্স্টে কোয়েশ্চেনে বলে দিয়েছে 70, আর DABর ভ্যালু আমরা বের করলাম 80। তো 70 প্লাস 80 হচ্ছে 150, 180 মাইনাস 150 আমাদের অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যেটা চাইছিলাম সেটা বের করে ফেললাম। কেউ স্ক্রিনশট নিতে চাইলে হচ্ছে ফার্স্ট পার্ট, এই হচ্ছে সেকেন্ড পার্ট। নেক্সট হচ্ছে 9 নম্বর, বলেছে কোনো বৃত্তে AB ও AC দুটি জ্যা B ও C বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে P বিন্দুতে ছেদ করে। ফার্স্টে এতটা ইনফরমেশন হিসেবে ছবিটা আঁকা যায়, তারপর দেখছি। প্রশ্নে বলা হয়েছে কোনো বৃত্তে AB আর AC দুটো জ্যা, তো এই হচ্ছে আমাদের বৃত্ত, যার হচ্ছে এই AB আর AC দুটো জ্যা। এবার আগে বলা হয়েছে যে বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটো পি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এমনটা ধরে নিই, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এমনটা। তাহলে পরস্পরকে এরা কোথায় ছেদ করছে? পি বিন্দুতে। এবার বলেছে যে কোণ বিএসি 54 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কোণটার মান কত? 54 ডিগ্রি। আর জানতে চেয়েছে বিপিসি কোণটার ভ্যালু কত, এই কোণটার মান প্রশ্নে জানতে চেয়েছে। অসুবিধার কিছু নেই, আমরা খুব সহজেই করতে পারবো। সবার ফার্স্টে আমরা এখানে অঙ্কন করব ছোট্ট, আর বৃত্তের কেন্দ্রটা ধরে নেব ও। আর বৃত্তের কেন্দ্র যখন ও ধরছি তখন বিও আর সিওটা যুক্ত করে নেব। তাতে লাভ কি হবে? তাতে আমাদের লাভ হবে এই যে এই কোণটা 90 ডিগ্রি আমরা জানি, এই কোণটা 90 ডিগ্রি আমরা জানি। আর এই বৃত্তচাপের উপর, অর্থাৎ যার উপর আমি হাত ঘোরাচ্ছি, এই বৃত্তচাপের উপর সম্মুখে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সুতরাং এর দ্বিগুণ হবে এই কোণটা, 54 এর দ্বিগুণ হচ্ছে 108। আর এই যে চতুর্ভুজ আমরা পাবো, অর্থাৎ বিওসিপি, এই চতুর্ভুজ যার চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তার মধ্যে তিনটে কোণ আমরা অলরেডি পেয়ে যাবো। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এবং এটা এর দ্বিগুণ অর্থাৎ 108 ডিগ্রি। 360 থেকে এই তিনটে কোণের বিয়োগফল করলেই আমরা এই কোণটা পেয়ে যাব। তবে চলো শুরু করা যাক। অঙ্কনে আমাদের কি হলো? অঙ্কনে আমাদের হলো, ধরি ফার্স্টে বৃত্তটির কেন্দ্র ও, বিও, এবং নিচেই লেখা যাক এটা বৃত্তটির কেন্দ্র ও, বি কমা ও এবং সি কমা ও যুক্ত করা হলো। তাহলে যুক্ত করা হলো। এবার আমরা লিখব কোণ বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিএসি, কারণ একই বৃত্তচাপে সম্মুখে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ বিওসির ভ্যালু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি 2 ইন্টু 54, কারণ বিএসির ভ্যালু 54, তো আমাদের কোণের মান বেরোচ্ছে 108 ডিগ্রি। এবার চতুর্ভুজ
বিওসিপি এর কোণ বিপিসি ইকুয়ালস টু 360 মাইনাস অপর তিনটে কোণ অর্থাৎ কোণ ও বিপি প্লাস কোণ ও সিপি প্লাস কোণ বিওসি। তাহলে কি হচ্ছে 360 মাইনাস ও বিপি তো 90 ডিগ্রি, যেহেতু বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। আর আমরা যদি দেখি তাহলে ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বিপি স্পর্শকের উপর, ঠিক একই জিনিস ওসি হচ্ছে সিপি স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই ওসিপিও 90 ডিগ্রি হচ্ছে। আর বিওসির ভ্যালু তো আমরা একটু আগেই বের করে নিলাম 108। তাহলে আমরা এখানে পাচ্ছি 360 মাইনাস 288 ডিগ্রি। 90 প্লাস 90 180 আর 108 তো 288। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে হচ্ছে 60 আর এইদিকে 12 অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে কোন বিপিসির ভ্যালু কত সেটা আমরা বের করে ফেললাম। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট, এই হচ্ছে নেক্সট পার্ট, আর এই হচ্ছে ফাইনাল পার্ট। নেক্সট হচ্ছে 10 নাম্বার, বলছে একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 6.3 সেমি দৈর্ঘ্যের একটা দণ্ড রাখা যায়, ঘনকটির আয়তন কত? তাহলে ঘনকের ভিতর সবচেয়ে দীর্ঘ যে দণ্ড রাখা যায় সেটা আমরা জানি কর্ণ বরাবর। তাহলে আমরা এই লাইনটা লিখে অঙ্কটা স্টার্ট করি। ঘনকের ভেতর সবচেয়ে দীর্ঘ দণ্ড রাখা যায় কর্ণ বরাবর। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 6√3 সেন্টিমিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জেনে গেছি, এখান থেকে ঘনকটির বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি ধারের দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা জানি ঘনকের কর্ণকে √3 দিয়ে ডিভাইডেড করলে প্রতিটি ধারের দৈর্ঘ্য পাওয়া যায়, কারণ ঘনকের কর্ণ হয় বাহু √3। তাহলে সেখান থেকে √3টাকে যদি আমরা রিমুভ করি তাহলে ঘনকটির প্রতিটা ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য পেতে পারি। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, কিন্তু প্রশ্নে চেয়েছে যে ঘনকটির আয়তন কত। তাহলে আমরা লিখবো অতএব ঘনকটির আয়তন। ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে তার প্রতিটি ধারের দৈর্ঘ্যের হোল কিউব। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে 6 এর কিউব ঘন সেমি, আর 6 এর কিউব হচ্ছে 216। তাহলে আমরা ঘনকটির আয়তন পেয়ে গেলাম 216 ঘন সেমি। তাহলে এই ছিল আমাদের 10 নাম্বার কোয়েশ্চেন। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে ঘনবস্তু তিনটি ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান, মানে ঘনবস্তু তিনটির প্রত্যেকটার ব্যাসার্ধ পরস্পর সমান এবং উচ্চতাও সমান। তাহলে আমরা এখানে তাই ধরে নেব। ফার্স্টে ধরি ঘনবস্তু তিনটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। তাহলে ঘনবস্তু দুটোর ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই আমরা ধরে নিলাম। এবার
একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, গোলকের ক্ষেত্রে এই যদি আমাদের গোলক হয় তাহলে গোলকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে গোলকের ব্যাসার্ধ তো হয় কিন্তু উচ্চতা যদি ভাবি গোলকের কোনোটা, তবে এই গোলকের এই হচ্ছে তার উচ্চতা, অর্থাৎ তার ব্যাসের সমান হচ্ছে তার উচ্চতা। তাহলে সেই হিসেবে যদি আর গোলকটার ব্যাসার্ধ হয় এবং তার উচ্চতা এইচ হয়, তাহলে নিশ্চয়ই এই এইচ এই ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ তার ব্যাসের দৈর্ঘ্যের সমান। তাহলে এইচ সমান সমান 2r হবে নিশ্চয়ই। এই জিনিসটাই আমরা এখানে আলোচনা করব। আমরা লিখব যেহেতু গোলকের উচ্চতা তার ব্যাসের দৈর্ঘ্যের সমান, যেহেতু গোলকের উচ্চতা তার ব্যাসের দৈর্ঘ্যের সমান, অতএব h ইকুয়ালস টু 2 ইন্টু আর, অর্থাৎ h সমান সমান 2r। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এবার আমরা ঘনবস্তু তিনটের আয়তনের অনুপাত খুব অনায়াসে বের করতে পারবো। সবার ফার্স্টে আছে এখানে চোঙ, তারপর শঙ্কু, তারপর গোলক। তাহলে আমরা লিখবো অতএব নিরেট চোঙ শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত আমরা কি জানি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই ব্যাসার্ধ স্কয়ার ইন্টু উচ্চতা। তো এই ক্ষেত্রে পাই ব্যাসার্ধ হচ্ছে r, সুতরাং r স্কয়ার ইন্টু h। শঙ্কুর 1/3 পাই ব্যাসার্ধ স্কয়ার ইন্টু উচ্চতা, অর্থাৎ এই ক্ষেত্রে 1/3 পাই r স্কয়ার h। গোলকের হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধের কিউব, তো 4/3 পাই r এর কিউব। এবার যে শর্তটা আমরা বের করে রেখেছি, অর্থাৎ h ইকুয়ালস টু 2r, যে মানটা h এর, সে মানটা আমরা এখানে বসিয়ে দেবো h এর জায়গাগুলোতে। তাহলে থাকছে পাই r স্কয়ার ইন্টু 2r, একইভাবে 1/3 পাই r স্কয়ার ইন্টু 2r। আর এই ক্ষেত্রে অসুবিধা নেই, কারণ গোলকের ক্ষেত্রে h তো আসছে না, আমরা আয়তনের যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে সম্পূর্ণ টার্ম থেকে যদি আমরা এবার পাইগুলো সরিয়ে দিই, বা সুন্দর করে একটা লাইন লেখার পরই পাইগুলো সরাই, তবে আমাদের এখানে ফার্স্টে আসছে 2 পাই r কিউব, কারণ 2 আছে, পাই আছে, r স্কয়ার ইন্টু r কিউব। এক্ষেত্রে হচ্ছে 2/3 পাই r কিউব, এবং শেষে তো আমাদের আছে 4/3 পাই r কিউব। প্রত্যেকটা টার্ম থেকে আর পাই r কিউব কমন চলে গেলে এখানে পড়ে থাকছে 2:2/3:4/3। আর আমরা ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাত পেতে হলে অনুপাতগুলোর হরের লসাগু দিয়ে টার্মগুলোকে গুণ করি। এখানেও তাই করব, সমান সমান হবে, সরি। তাহলে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, 2 × 3 = 2/3 × 3 = 4/3 × 3। তো এখানে 3 3 ক্যান্সেল হচ্ছে, এখানেও 3 3 ক্যান্সেল হচ্ছে, এখানে থাকছে 3 2 6। তাহলে 6:2:4 হচ্ছে, যেখানে প্রত্যেকটা রাশি থেকে 2 কমন যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ফাইনাল 3:1:2। তাহলে এই ছিল আমাদের 11 নম্বর কোয়েশ্চেন। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে এই হচ্ছে ফার্স্ট, এই হচ্ছে সেকেন্ড, এই হচ্ছে ফাইনাল পার্ট। নেক্সট হচ্ছে 12 নম্বর। বলছে একটি গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ 3 সেমি, তাদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা কত? তো ফার্স্টে আমরা চোঙের উচ্চতাটা ধরে নিয়ে অঙ্কটা স্টার্ট করব। ধরি চোঙটির উচ্চতা 8 সেমি। অতএব চোঙটির উচ্চতা যদি 8 সেমি হয় তাহলে আমরা আয়তন অনায়াসে বের করতে পারবো। আয়তনই বলো আর ঘনফলই বলো, চোঙটির ঘনফল
চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, আর এই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 3, সুতরাং পাই 3 স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। এমনটাই থাক। তারপর প্রশ্নে বলা হয়েছে যে গোলক যারও ব্যাসার্ধ 3 সেমি, তাহলে আমরা বের করে নিই। অতএব গোলকটির ঘনফল, গোলকের ঘনফলের ফর্মুলা হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধের কিউব, সুতরাং এক্ষেত্রে 3 কিউব ঘন সেমি। প্রশ্ন অনুসারে এদের ঘনফল দুটো সমান, তাহলে আমরা সেই হিসেবে সাজাবো। অতএব প্রশ্ন অনুসারে পাই 3 স্কোয়ার ইন্টু এইচ সমান সমান 4/3 পাই 3 কিউব, এমনটা। দুটো থেকে যদি পাই সরিয়ে নিই তাহলে আমাদের এখানে থাকছে 3 স্কোয়ার। অ্যাকচুয়ালি বোথ সাইড থেকে যদি আমরা পাই 3 স্কোয়ার সরিয়ে নিই তাহলে আমাদের এখানে থাকছে এইচ, আর এখানে থাকছে 4/3 ইন্টু 3। পাই বোথ সাইড থেকে সরিয়েছি আর 3 স্কোয়ার, সেই জন্য এখানে এইচ থাকলো, এখানে পাই সরেছে, আর 3 কিউবের মধ্যে 3 স্কোয়ার চলে গেছে, একটা 3 থেকে গেছে, তো 3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে খুব সহজে আমরা পাচ্ছি এইচ সমান সমান হচ্ছে 4। সুতরাং চোঙটার উচ্চতা 4 সেন্টিমিটার।